আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি একাডেমি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক, সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর। চলো আমরা প্রথমে জেনে নিই এই টপিকটার জন্য সৃজনশীল নাকি এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকটার জন্য আমি বলবো হচ্ছে তোমাদের এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের ক্ষেত্রে খ যেটা হচ্ছে খ নাম্বার সৃজনশীলটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা তো এর আগে প্রথম টপিকে জেনে আসছিলাম যে প্রাকৃতিক ভূগোলটা কি। এখন আমরা জানবো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা কেমন, প্রাকৃতিক ভূগোলটা কেমন। ঠিক আছে, বিস্তারিত একটু জানবো। চলো আমরা দেখি যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রাকৃতিক ভূগোল স্থানিকভাবে প্রাকৃতিক প্রপঞ্চ। প্রাকৃতিক ভূগোল মানে কি? প্রাকৃতিক প্রপঞ্চ। ঠিক আছে, প্রাকৃতিক প্রপঞ্চ। আমি যে জিনিসগুলো মার্ক করতেছি এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে ফেলবা, তাইলে তোমাদের বিষয়গুলো সহজে মনে রাখতে পারবে। প্রাকৃতিক প্রপঞ্চ পরীক্ষা এবং অনুসন্ধান করে। ঠিক আছে, প্রাকৃতিক প্রপঞ্চ পরীক্ষা এবং অনুসন্ধান করে। প্রাকৃতিক ভূগোল মূলত প্রাকৃতিক প্রপঞ্চ পরীক্ষা অনুসন্ধান করে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় কি? বলা যায় প্রাকৃতিক ভূগোল আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন রূপ এবং ভূরূপের স্থানিক দিক অধ্যয়ন করে থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রথমেই প্রাকৃতিক ভূগোলের যখন আলোচনা করতেছিলাম তখনও কিন্তু আমরা এই বিষয়গুলো জানছি, কিন্তু প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটাও যখন আমরা বিশ্লেষণ করব তখন এইভাবেই লিখবো। এই যে এইটুকু জিনিস তোমরা একটু মাথায় রাখবা এবং মুখস্থ করে ফেলবা, যে তাইলে হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি সেটা বুঝতে আর কোনো সমস্যা হবে না, এবং সেটা তোমার প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত যে কোনো আলোচনায় কিন্তু প্রাকৃতিক ভূগোল জিনিসটা তোমাদেরকে বুঝায় বলতে হবে। সেক্ষেত্রে তোমরা এই জিনিসটুকু লিখে ফেলবা। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল বিদগণ উপরিউক্ত প্রপঞ্চ সমূহের আন্তঃসম্পর্ক এবং মানুষের কার্যকলাপের সাথে তাদের সম্পর্ক। এখানে দেখো এই যে জিনিসগুলা বলছে, আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, পানি, এগুলোর সাথে এই প্রপঞ্চগুলার যে আন্তঃসম্পর্ক, এই যে আমি একটু দেখে আই যে এই প্রপঞ্চগুলার আন্তঃসম্পর্ক এবং মানুষের কার্যকলাপের সাথে তাদের সম্পর্ক। ঠিক আছে, এই যে মৃত্তিকা, উদ্ভিদের সাথে প্রাণীর কি সম্পর্ক, এর সাথে আবার প্রাণীদের সাথে আবার পানির কি সম্পর্ক, উদ্ভিদের কি সম্পর্ক, জলবায়ু, আবহাওয়ার সাথে জলবায়ুর কি সম্পর্ক, এই ধরনের সকলগুলো বিষয় প্রপঞ্চগুলা, এগুলা কি এক একটা প্রপঞ্চ। এই এক একটা প্রপঞ্চের সাথে প্রপঞ্চগুলোর মধ্যে যে আন্তঃ সম্পর্ক রয়েছে, একটা আরেকটার সাথে যে সম্পর্ক রয়েছে সেগুলো আমরা এইখানে আলোচনা করব। এবং তারপরে হচ্ছে মানুষের কার্যকলাপের সাথে তাদের কি সম্পর্ক, মানুষের সাথে মানে ভূমিতে কি মানুষ, মানে ভূমিতে তো মূলত মানুষরাই থাকতেছে, তাই না? তো মানুষের কার্যকলাপের সাথে তাদের যে সম্পর্কটা রয়েছে সেটা, এবং মানুষের হস্তক্ষেপে তাদের পরিবর্তন নিয়েও এখানে আলোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে বর্তমানে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কিছুটা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত মানে কি? সুনির্দিষ্ট, স্বতন্ত্র, তার নিজস্ব কিছু নিজস্বত্ব বা আলাদা গুণ রয়েছে, সেগুলা আমরা দেখব এখন। সেই প্রেক্ষিতে প্রাকৃতিক ভূগোলকে আলোচ্য বিষয়গুলো হচ্ছে, মানে এখন যদি বলে তোমাদের আলোচ্য বিষয় কি প্রাকৃতিক ভূগোলের, তো সেক্ষেত্রে তোমরা বা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি এটা প্রশ্ন আসতে পারে। আবার অনেক সময় গ নাম্বার প্রশ্নেও আসতে পারে যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা আলোচ্য বিষয়গুলো বিশ্লেষণ কর, তখন তোমরা এগুলা সুন্দর করে এভাবে লিখে বিশ্লেষণ করে দিবা। এখানে দেখো বিষয়গুলো দেখি। পৃথিবী পৃষ্ঠ এবং এর অন্তর্ভুক্ত অজীব এবং সজীব উপাদান। সজীব উপাদান কি? গাছপালা, তাই না? গাছপালা কি? সজীব উপাদান। অজীব উপাদান কি? গাছপালা, সজীব উপাদান এবং অজীব উপাদান মানে সজীব মানে হচ্ছে যেটার জীবন আছে, অজীব মানে যেটার মধ্যে প্রাণ নাই। বিভিন্ন আসবাবপত্র বা এই ধরনের আমরা বিভিন্ন জিনিসপত্র দেখি, সেগুলাও মূলত ভূপৃষ্ঠে রয়েছে, এবং সেই বিষয়গুলা নিয়েও প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে ভূপ্রকৃতিতে তথা মহাবিশ্বে কি আলোচিত হয়, যেটা কিন্তু আমরা প্রথম টপিকের মধ্যেও দেখছিলাম যে মহাবিশ্ব এবং সৌরজগৎ নিয়েও প্রাকৃতিক ভূগোল আলোচনা করে থাকে। তার মানে বলছে যে মহাবিশ্ব এবং সৌরজগতের উৎপত্তি, বিকাশ। তারপরে হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং বিকাশ। এটাও তো ইম্পর্টেন্ট কথা, যে পৃথিবীর উৎপত্তি, আকার, আয়তন সহ সকল প্রপঞ্চ, পৃথিবীর সকল প্রপঞ্চের বর্ণনা করা হয়। পৃথিবীতে শক্তির উৎস, ব্যবহার এবং
পুনর্ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। তার মানে এখানে 4টা বিষয় আমি দেখতে পাচ্ছি। আমি যদি একটু শর্টে তোমাদেরকে এখানে একটু লিখে দেই তাইলে হয়তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এক হচ্ছে অজীব এবং সজীব, অজীব ও সজীব উপাদান, ঠিক আছে। পৃথিবীর পৃষ্ঠের অজীব এবং সজীব উপাদান। 2 হচ্ছে মহাবিশ্ব এবং সৌরজগৎ, ঠিক আছে। মহাবিশ্ব আমি যেভাবে লিখতেছি তোমরা একটু খাতায় নোট করে ফেলো। মহাবিশ্ব ও মহাবিশ্ব ও সৌরজগৎ, ঠিক আছে। মহাবিশ্ব সৌরজগৎ। এবং 3 হচ্ছে পৃথিবীর উৎপত্তি। উৎপত্তি যখন আমি আলোচনা করব, পৃথিবীর উৎপত্তি আলোচনা করতে গেলে তখন দেখা যাবে সেখানে পৃথিবীর আকার আয়তন এগুলো আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, সেই সকল বিষয় এখানে আলোচনা চলে আসবে। এখানে হচ্ছে শক্তির উৎস, ঠিক আছে। শক্তির উৎস, ব্যবহার। উৎস যখন আমি মনে রাখবো তখন অটোমেটিকলি চলে আসবে শক্তির ব্যবহার কিভাবে ছিল এবং সেগুলো আবার কিভাবে পুনর্ব্যবহার করা হয় বা রিফিল করে ব্যবহার করা হয়, সেই সকল বিষয়গুলো। তার মানে এখানে 4টা বিষয়, অজীব সজীব, মহাবিশ্ব সৌরজগৎ, পৃথিবীর উৎপত্তির সাথে তখন দেখা যাবে পৃথিবীর আকার আয়তন এগুলো সমস্ত বিষয় চলে আসবে। তারপর হচ্ছে শক্তির উৎসের সাথে শক্তির ব্যবহার, পুনর্ব্যবহার এগুলা চলে আসবে। তার মানে এগুলা একটু শর্টে তোমরাও একটু নোট করে নাও, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তারপরে চলো দেখি, এখানে তো ওই যে এখানে হচ্ছে তোমাদের 4টা বিষয় আলোচনা করেছিলাম। এখন দেখো আরো কিছু বিষয় রয়েছে যে ভূমিরূপ গঠনকারী শক্তি সমূহ আলোচনা করা হয়, প্রাকৃতিক নিয়ম বিধি আলোচনা করা হয়। আমি যে জিনিসগুলো মার্ক করতেছি জাস্ট এইটুকু তোমরা মার্ক করে নাও, তাইলে হচ্ছে তোমাদের অটোমেটিকলি ওই যে ওখানে তো 4টা লিখে দিচ্ছি, বাকি 5, 6 থেকে নিয়ে একটু মার্ক করে নাও যে ভূমিরূপ গঠন শক্তি সমূহ, প্রাকৃতিক নিয়ম বিধি, প্রকৃতির সক্রিয় উপাদান হিসেবে মানুষের কর্মকাণ্ড বিবেচনা করা হয়। এখানে মানুষের কর্মকাণ্ড কিন্তু প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা সুতরাং কি দেখতে পাচ্ছি, এখন একটু সার্বিক আলোচনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভূগোল মূলত বর্ণনা ভিত্তিক। কিসের বর্ণনা করে থাকে? অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিষয়বস্তু সমূহের বর্ণনায় প্রাকৃতিক ভূগোলের আলোচনার প্রাণবন্ত হয়। যেমন পৃথিবীব্যাপী বনভূমির বিস্তরণ আলোচনা ভূগোলের এই শাখার একটি কাজ, মানে প্রাকৃতিক ভূগোলের একটা কাজ হচ্ছে এটা। মানে কি আমরা সার্বিক আলোচনা থেকে দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভূগোলটা মূলত একটা বর্ণনা ভিত্তিক এবং সেখানে অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। যেমন বনভূমি, বন, সমুদ্র, তারপর মৃত্তিকা, এগুলা সব কিছু কিন্তু ভূগোলের একটা অংশ। সো বনভূমির বিস্তরণ নিয়ে আলোচনা করা হয়, এই শাখাটি আলোচনা করা ভূগোলের এই শাখাটির একটা কাজ। কিন্তু সেই সাথে এই বিস্তরণের ব্যাখ্যা, মানবীয় কার্যাবলীর উপর বনভূমির বিস্তরণের প্রভাব, এই যে বনভূমির বিস্তরণ, বনভূমি কোথায় কোথায় বিস্তৃত হয়েছে, কিভাবে বিস্তৃত হয়েছে এবং কোথায় বেশি কোথায় কম, এগুলা যেমন ব্যাখ্যা করা হয়। পাশাপাশি মানবীয় কার্যাবলীর উপর বনভূমির বিস্তরণের প্রভাব, মানবীয় কার্যাবলীর উপর মানুষের যে বিভিন্ন কার্যাবলী, মানুষ কিভাবে এই বনটাকে ব্যবহার করতেছে, এই বনের বিস্তারটাকে ব্যবহার করতেছে, এটার যে প্রভাবটা মানুষের যে প্রভাবটা বনভূমির উপর পড়তেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে বন কেটে অনেক বেশি উজাড় করে ফেলতেছে। এগুলো সকল বিষয় বর্ণনা করাও প্রাকৃতিক ভূগোলের একটা কাজ। এই প্রেক্ষিতে কখনো কখনো প্রাকৃতিক ভূগোল বর্ণনার সাথে সাথে রীতিবদ্ধ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকে। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকে, যেহেতু ভূগোল হচ্ছে একটা বিজ্ঞান, সো এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো থাকবেই। প্রাকৃতিক ভূগোলের একটি গতিশীল বিজ্ঞান। প্রাকৃতিক ভূগোল একটা কি বিজ্ঞান? গতিশীল বিজ্ঞান। এই জায়গাটা তোমরাও একটু মার্ক করো। ভূপৃষ্ঠের প্রকৃতির ওই যে সজীব অজীব উপাদানগুলো, এগুলো কিন্তু আমরা অলরেডি তখন বলে ফেলছি
এর প্রকৃতি সম্পর্কে যখন আমরা প্রথমে আলোচনা করছি তখন কিন্তু এগুলো বলছি যে সজীব এবং অজীব উপাদানগুলো ভূগোলের এই শাখার মূল বিষয়। সজীব উপাদান যেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জগৎ এবং সর্বদাই ক্রিয়াশীল, মানে যেহেতু সজীব তারা কি ক্রিয়াশীল। অজীব উপাদানগুলো হচ্ছে প্রাণীর নিরিখে ক্রিয়াশীল নয়, কিন্তু প্রাকৃতিক শক্তির প্রভাবে এই উপাদানগুলো সর্বদা পরিবর্তনশীল। যেমন ভূমিরূপ বিদ্যার মানে বলছে ওই যে আমি কিন্তু একটু আগেও তোমাদের বলছিলাম সজীব মানে হচ্ছে উদ্ভিদ প্রাণী, মানে যাদের মানে প্রাণ আছে, মানে সক্রিয় যারা ক্রিয়াশীল, ঠিক আছে। আর অজীব হচ্ছে যারা ক্রিয়াশীল নয়, কিন্তু প্রাকৃতিক শক্তির প্রভাবে এরা আবার কি হইতে পারে, এই উপাদানগুলো পরিবর্তনশীল। প্রাকৃতিক শক্তির প্রভাবে আবার এই উপাদানগুলো পরিবর্তনশীল, ঠিক আছে। যেটা সক্রিয় নয় সেটা আবার পরিবর্তনশীল। যেমন ভূমিরূপ বিদ্যার শাখায় দেখা যায় ভূপৃষ্ঠ বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবধীন, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমিরূপ বিদ্যায় ওই যে অনেক সময় দেখবা কিন্তু ওই যে ভূমিকম্প হয়, তারপর আগ্নেয়গিরি হয়, এগুলা কি অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে এই ভূমিরূপ বিদ্যার বিভিন্ন বা ভূমির বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পাই। পরিবর্তন যখন হয় তখনই কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হয়ে থাকে। সো এইগুলা কি অন্যান্য শক্তির প্রভাবে তারা সক্রিয় বা ক্রিয়াশীল হয়, কিন্তু এরা কিন্তু অজীব উপাদান, এরা কিন্তু সজীব উপাদান না। এই যে ভূ আলোড়ন, অগ্নুৎপাত, বিচূর্ণী ভবন ইত্যাদি দেখা যায়। তারপরে ইত্যাদি প্রক্রিয়াগুলো, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে এখন মানে যেটা আলোচনা করে বুঝাই দিলাম সেই বিষয়গুলাই, এটা মূলত অজীব উপাদান, ঠিক আছে। অজীব উপাদান যেটা ক্রিয়াশীল না, কিন্তু অন্যান্য শক্তির প্রভাবে এরাও সক্রিয় হয়ে ওঠে। ভূমিরূপ বিজ্ঞানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ভূমিরূপগুলো কি প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে, কখনো ভূমিকম্প হইতেছে, কখনো অগ্নুৎপাত হইতেছে, ভূ আলোড়ন হইতেছে, অনেক কিছু হচ্ছে। প্রাকৃতিক ভূগোলের উপাদান সমূহ কি হয়, স্থান এবং কালের প্রেক্ষিতে সর্বদা সক্রিয়। প্রাকৃতিক ভূগোলের উপাদান সমূহ স্থান এবং কালের প্রেক্ষিতে সর্বদা সক্রিয় এবং পরিবর্তিত হয়। স্বাভাবিকভাবে গতিশীল এইসব উপাদানের আলোচনায় প্রাকৃতিক ভূগোলগুলো নিত্য নতুন তথ্য প্রক্রিয়া যুক্ত হয়েছে। তার মানে কি, যেহেতু সর্বদা হইতেছে স্থান কালের প্রেক্ষাপটে ভূগোলের উপাদান সমূহ পরিবর্তন হইতেছে, তো ভূগোলের যে তত্ত্ব, ভূগোলের যে থিওরি, ভূগোলের যে তথ্যগুলো আছে, যে প্রক্রিয়াগুলো ভূগোলে ব্যাখ্যা করা হয়, সেটাকেও কি ডে বাই ডে পরিবর্তন আনা হচ্ছে। এটা কি একটা গতিশীল বিষয়, যে ভূগোলের এই শাখাটি গতিশীল থেকে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তার মানে কি, আমরা ভূমিরূপ বিদ্যায় যা যা আলোচনা করা প্রাকৃতিক ভূগোলে যা যা আলোচনা করা হয় সেগুলা যেমন আমরা দেখতেছি, এবং সেগুলো আগে যেভাবে আলোচনা করা হতো, যেভাবে বা যে স্ট্রাকচারে ছিল, বর্তমানে সেগুলো অনেক বেশি পরিবর্তন হয়ে বর্তমান পর্যায়ে গতিশীলভাবে এসে দাঁড়িয়েছে। সো প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক এবং পৃথিবীর উপরিভাগের ভূদৃশ্য পরিবর্তনে অভ্যন্তরীণ ও বহির্স্থ শক্তিগুলোর প্রভাবের ফল সম্পর্কে আলোচনা করে তাকে ভূমিরূপ বিদ্যা বা ভূরূপ বিজ্ঞান বলা হয়। এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, একদম ঠুটস্থ করে ফেলবা। এবং ঠুটস্থ যে করবা তোমাদেরকে একটু বোঝার স্বার্থে আমি একটু সহজে বলে দিচ্ছি। আমরা তো জানি প্রাকৃতিক ভূগোলটা কি, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর আমরা জেনে গেছি। এখন আমরা জানবো যে প্রাকৃতিক ভূগোলের যে ভূমিরূপ বিদ্যা বা ভূরূপ বিজ্ঞান, প্রাকৃতিক ভূগোলের সাথে তো ভূমি অনেক বেশি মানে জড়িত। সো সেখানে ভূমিরূপ বিদ্যাটা কি সেটার ক্ষেত্রে এটা এভাবে বলবা, এটা যেহেতু প্রাকৃতিক ভূগোলেরই একটা শাখা, ঠিক আছে। ভূমিরূপ বিদ্যাটাকে প্রথমে দেখো, ভূগোলের শাখা কিন্তু প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল, ঠিক আছে। মানে প্রাকৃতিক ভূগোলটা কিন্তু ভূগোলের একটা শাখা, আবার ভূমিরূপ বিদ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একটা শাখা। তোমরা বুঝতে পারছো? এই যে ধরো ভূগোল এখান থেকে আসছে প্রাকৃতিক এবং মানব ভূগোল, ঠিক আছে। আমি আর ভূগোল লিখলাম না, তোমরা বুঝে নিও। তো আবার এই প্রাকৃতিক ভূগোল থেকে কি আসছে, ভূমিরূপ বিদ্যা, ঠিক আছে। সো দেখো, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা,
মানে প্রাকৃতিক ভূগোলে কিন্তু মানে সব বিষয় নিয়ে আলোচনা করে। ভূমিরূপবিদ্যার যে বিষয়গুলো এগুলা নিয়েও কিন্তু আলোচনা করে, সমুদ্রের কথাগুলো আলোচনা করে, মহাবিশ্ব সৌরজগৎ এগুলা নিয়েও আলোচনা করতেছে। এগুলো কিন্তু আমরা একটু আগে দেখছি বনভূমির বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। কিন্তু এখানে ভূমিরূপ বিজ্ঞান বা বিদ্যায় যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক। ভূত্বক ভূত্বক বলতে পৃথিবীর উপরিভাগটা কেমন আছে সেটা, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভিতরকার অবস্থা, ভূত্বক বাইরেরকার অবস্থা, পৃথিবীর উপরিভাগের ভূদৃশ্য পরিবর্তনে অভ্যন্তরীণ এবং বহির্স্থ শক্তিগুলোর প্রভাবের ফল সম্পর্কে আলোচনা করা হয়। তার মানে একটু মনোযোগ দিয়ে শোনো। যে শাখায়, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভিতরকার অবস্থা, ভূত্বক, পৃথিবীর উপরিভাগ, বাইরের অবস্থা, ভূদৃশ্যের বিভিন্ন পরিবর্তন, যেটা অভ্যন্তরীণ পরিবর্তন হতে পারে বা বাইরের পরিবর্তন, মানে বহিস্থ মানে হচ্ছে বাইরের শক্তিগুলোর প্রভাবে সেই পরিবর্তনটা হতে পারে, সেই সকল বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যা বা ভূরূপ বিজ্ঞানে। আশা করি তোমরা ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা সামনে আগাই যে পৃথিবীর অভ্যন্তরীণ এবং উপরিভাগের কাঠামো। অভ্যন্তরীণ মানে ভিতরের, ঠিক আছে, আর উপরিভাগ মানে কি বাইরের কাঠামো। তার মানে ভিতরের কাঠামো, বাইরের কাঠামো। ভূমিরূপের বৈচিত্র্যতা, ভূমির যে বৈচিত্র্যতা বা ভূমির যে পরিবর্তন, ভূমির কোথায় কেমন ছিল, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় ঢালু, কোথায় সমতল, এই সকল বিষয়, বা আগে কেমন ছিল ভূমির অবস্থাটা, বর্তমানে কেমন আছে। তারপর নদ নদীর উৎপত্তি, ভূগর্ভস্থ পানি, হিমবাহ, বায়ু প্রবাহ, সূর্যতাপ, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব প্রভৃতি সম্পর্কে হচ্ছে তোমাদের ভূমিরূপবিদ্যা বা ভূরূপ বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। প্রাকৃতিক ভূগোল সময়ের প্রেক্ষিতে কোনো স্থানের প্রাকৃতিক প্রপঞ্চ পরীক্ষা এবং অনুসন্ধান করে থাকে, ঠিক আছে। প্রাকৃতিক প্রপঞ্চ কি করে? পরীক্ষা করে, অনুসন্ধান করে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ, মৃত্তিকা, আবহাওয়া, জলবায়ু, জীবজগৎ, পানীয়ের বিভিন্ন রূপের সাথে স্থানিক বিন্যাস নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে এই শাস্ত্র কিভাবে মানুষের প্রকৃতির উপর প্রভাব ফেলে, এর বিস্তার করে বা প্রভাব ফেলে, সে বিষয় নিয়ে তথ্য অনুসন্ধান বা বিশ্লেষণ প্রদান করে থাকে। তারপরে এই যে ভূমিরূপবিদ্যাটা, এই যে আমরা একটু আগে জানছি যে ভূমিরূপবিদ্যাটা কি এবং ভূমিরূপবিদ্যায় কি কি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবার চলো জেনে নেই ভূমিরূপবিদ্যাটা কিভাবে এসেছে এবং এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। সো ভূমিরূপবিদ্যাটা মূলত ইংরেজি প্রতিশব্দ জিওমরফোলজি থেকে এসেছে। ভূমিরূপবিদ্যাটা হচ্ছে জিওমরফোলজি। এই যে জিও মানে হচ্ছে তোমার, একটু আগেও আমরা জিওগ্রাফি শব্দ যখন বলতে গেছিলাম তখনও কিন্তু আমরা জিও শব্দটাকে পেয়েছি। জিও মানে হচ্ছে তোমার ছিল, ভূ বা পৃথিবী, ঠিক আছে, ভূ বা পৃথিবী, ঠিক আছে। আর তখন এটা গ্রাফি মানে হচ্ছে তোমার বর্ণনা ছিল, আর মরফোলজি মানে হচ্ছে, মরফো অর্থ ফর্ম বা গঠন, আর মরফো মানে হচ্ছে ফর্ম, ঠিক আছে, ফর্ম বা গঠন, ঠিক আছে, গঠন। আর এই যে এখানে হচ্ছে তোমার এটাকে আবার এইটুকু পার্টকে ভাগ করা হয়েছে লোজোসে, LOGOS, ঠিক আছে, লোগোস অর্থ হচ্ছে স্টাডি, ঠিক আছে, লোগোস অর্থ হচ্ছে স্টাডি বা বিদ্যা। তার মানে জিওমরফোলজি শব্দের অর্থ কি দাঁড়াইতেছে? জিও মানে ভূ বা পৃথিবী, মরফো মানে হচ্ছে তোমার ফর্ম বা গঠন, তার মানে কি এইটুকু দাঁড়াইতেছে পৃথিবীর গঠন, ঠিক আছে। আর লোজোস মানে হচ্ছে লোগোস অর্থ স্টাডি বা বিদ্যা। তার মানে জিওমরফোলজি অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে পৃথিবীর গঠন সম্পর্কিত বিদ্যা, ঠিক আছে, এটা মানে হচ্ছে বিদ্যা। তো মূলত ব্যাখ্যাকারী বিজ্ঞান হিসেবে ভূমিরূপ বিজ্ঞানের সূত্রপাত হয়েছে জিওলজি থেকে। তবে এটা হচ্ছে তোমার কি ভূমিরূপ বিদ্যা ছিল, তো এটা মূলত কোত্থেকে এসেছে, সূত্রপাতটা হয়েছে আবার হচ্ছে
জিও জিওলজি থেকে জিওলজি থেকে হচ্ছে এটার সূত্রপাতটা হয়েছে। ভূমিরূপবিদ্যা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমরফোলজি। জিও মানে হচ্ছে ভূমি বা পৃথিবী, ভূ বা পৃথিবী, আর মরফো মানে হচ্ছে তোমার ফর্ম বা গঠন, মানে পৃথিবীর গঠন সম্পর্কিত যেখানে বর্ণনা করা হবে বা আলোচনা করা হবে সেটা হচ্ছে জিওমরফোলজি। সো এবার দেখো ভূমিরূপবিদ্যাটাকে আমরা আরেকটা বার সংজ্ঞাটাকে দেখে নেই। প্রাকৃতিক ভূগোলের যে শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, এটা অলরেডি তোমাদের আমি বলে ফেলছি, তোমরা এখন এটা দেখলে খুব সহজে বুঝে যাবা। আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। আর আমি খুব ভেঙে ভেঙে একটু আগেও এটা আলোচনা করেছি, যাতে তোমরা অনেকে আবার সায়েন্স থেকে আর্টসে এসেছো, তো অনেকের কাছে ভূগোল সাবজেক্টটা একটু কঠিন মনে হতে পারে, তবে আমরা খুব সুন্দরভাবে ভূগোলটাকে বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক এবং পৃথিবীর উপরিভাগের ভূদৃশ্য পরিবর্তনে অভ্যন্তরীণ এবং বহিঃশক্তিগুলোর প্রভাবের ফল সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বা ভূরূপ বিজ্ঞান বলা হয়। পৃথিবীর অভ্যন্তরীণ এবং উপরিভাগের কাঠামো, অভ্যন্তরীণ এবং উপরি, ওই যে যেটা নিয়ে আলোচনা করা হয়, এটা আসলে আমরা একটু আগেও আমি তোমাদেরকে আলোচনা করছিলাম। সো আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো সমস্যা হবে। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে হচ্ছে তোমরা ইজিলি এগুলা ব্যাখ্যা করে ফেলতে পারবা, এবং তোমরা যখন বইটা পড়বা তখন তোমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে। আর আপু তোমাদেরকে যেগুলো মার্ক করে দিচ্ছে তোমরা ওইগুলো একটু মার্ক করে রাখবা এবং নোট করে ফেলবা সাথে সাথে। এখন দেখো, চলো আমরা তো এতক্ষণ জানলাম ভূমিরূপবিদ্যা বা ভূমিরূপ বিজ্ঞানটা কি, সেটা কিভাবে এসেছে, কে কিভাবে শব্দটাকে এনেছে। সো এখন আমরা চলো এবার দেখি মৃত্তিকা বিদ্যা। এটাও তো প্রাকৃতিক ভূগোলেরই একটা বিষয়, তাই না? প্রাকৃতিক ভূগোলের একটা বিষয় হচ্ছে মৃত্তিকা বিদ্যা। ল্যাটিন শব্দ সোলুম থেকে সয়েল। আমরা জানি কি মৃত্তিকা মানে কি। মৃত্তিকা মানে হচ্ছে মৃত্তিকা মানে হচ্ছে মাটি, ঠিক আছে? মাটি মানে কি, মাটির ইংলিশ কি? সয়েল, ঠিক আছে? সো ল্যাটিন শব্দ সোলুম থেকে আমি যেগুলো মার্ক করতেছি তোমরা এগুলাও নোট করে ফেলো তাড়াতাড়ি। ল্যাটিন শব্দ সোলুম থেকে সয়েল শব্দের উৎপত্তি হয়েছে, আর এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মাটি। এখানে সোলুম শব্দের অর্থ হচ্ছে ফ্লোর বা মেঝে। সোলুম শব্দের অর্থ ফ্লোর বা মেঝে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ বা মেঝে মাটি দ্বারা আবৃত। আমাদের কি পৃথিবীর পৃষ্ঠ কি মাটি দ্বারা আবৃত, পৃথিবী মানে পৃষ্ঠের উপরিভাগটা কি মাটি না? সো এই মাটি দিয়ে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠটা আবৃত। সেটা হচ্ছে মূলত যে বিদ্যায় প্রাকৃতিক ভূগোলের যে অংশে বা যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হবে সেটাই মূলত হচ্ছে মৃত্তিকা বিদ্যা। সুতরাং ভূত্বকের বা ভূপৃষ্ঠের উপরিভাগের সম্পূর্ণ বা আপেক্ষিক স্তরকে মাটি বলে। ভূত্বকের বা ভূপৃষ্ঠের উপরিভাগের সম্পূর্ণ বা আপেক্ষিক স্তরকে মাটি বলা হয়। এটা মানে খুব সহজ একটা বিষয়। তো তারপরে দেখো জলবায়ু, ভূপ্রকৃতি, অক্ষাংশিক অবস্থান, মহাদেশীয় অবস্থান প্রভৃতি নিয়ামকের ভিত্তিতে পৃথিবীর কোথায় কিভাবে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন হয়। এই যে দেখো কিসের কারণে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন হইতেছে, মাটির বৈশিষ্ট্য পরিবর্তন, ঠিক আছে? মাটির বৈশিষ্ট্য যে পরিবর্তিত হইতেছে সেটা কিসের কারণে হইতেছে? জলবায়ুর কারণে হইতেছে, ভূপ্রকৃতির কারণে হইতেছে, অক্ষাংশিক অবস্থান এবং মহাদেশিক অবস্থান এর কারণে হইতেছে। তুমি দেখো এই যে আমাদের বাংলাদেশের কথা যদি তুমি চিন্তা করো, বাংলাদেশেও দেখবা এক এক অঞ্চলের মাটি লাল, এক এক অঞ্চলের মাটি সাদা টাইপের হয়, এক এক অঞ্চলের মাটি একটু বালি টাইপের হয়, এক এক অঞ্চলের মাটি আঠালো বা এঁটেল মাটি টাইপের হয়। এখন আমি যদি বলি, এবং এই জন্য কিন্তু দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগাই, মানে গাছ বা ফসল হয়ে থাকে। ধরো একটা অঞ্চলে যেটা হয় আরেকটা অঞ্চলে কিন্তু সেটা হয় না, তাই না? তো সেখানে দেখা যায় সে অন্য একটা ফসল বা গাছের ফলন ভালো হয়, এবং আরেকটা অঞ্চলে দেখা যায় এটা ভালো হয় না। কারণ কি? মৃত্তিকার গুণাগুণের কারণে, মৃত্তিকার বৈশিষ্ট্যের কারণে। তার মানে এই যে বিষয়টা, আবার দেখো তো তুমি দেখো আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে দেখবে এক এক ধরনের ফল হয়, যেটা আমাদের দেশে হয়তো হবেই না। কেন হবে না? মাটির গুণাগুণের কারণে। তো তাদের দেশের মাটি আমাদের দেশের মাটি কিন্তু এক না। সো এখানে এই যে মাটির বৈশিষ্ট্য কি পরিবর্তন হইতেছে প্রতিনিয়ত, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, পৃথিবীর এক জায়গায় এক ধরনের মাটি, আরেক জায়গায় আরেক ধরনের মাটি। তো সেগুলো আবার কিসের কারণে পরিবর্তন হয়? এই যে জলবায়ুর কারণে।
একটা অঞ্চলের জলবায়ু ধরো যেখানে ধরো গাছপালা বেশি আছে সেখানে কি বৃষ্টি অনেক বেশি হয়, গ্রামে দেখা যায় বৃষ্টি অনেক বেশি হয়, ঢাকায় অনেক বৃষ্টি কম হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এটা কি জলবায়ুর একটা প্রভাব রয়েছে। তা ভূপ্রকৃতি মানে ভূপ্রকৃতি বলতে একটা অঞ্চলের জলবায়ুর কারণে আসলে ভূপ্রকৃতিটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে থাকে। এবং অক্ষাংশিক অবস্থান বলতে হচ্ছে তোমাদের যে অক্ষাংশ ভেদে জায়গা ভেদে বিভিন্ন তারতম্য তৈরি হয় পরিবেশের, সেটা বা মহাদেশিক অবস্থান এক এক অঞ্চলের জন্য এক এক রকম হয়। সেটার ভিত্তিতে কোথায় কি পরিবর্তিত হচ্ছে তা মৃত্তিকা ভূগোলবিদদের গবেষণার উপাদানে পরিণত হয়েছে। মৃত্তিকা ভূগোলবিদরা মূলত এই যে মাটির বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হইতেছে পৃথিবীর কোথায় কিভাবে এবং কেন হইতেছে, কোথায় কেমন আছে, সেই জিনিসগুলো হচ্ছে মৃত্তিকা ভূগোলবিদদের গবেষণার বিষয়বস্তু বা উপাদান। আমরা ভূমিরূপ বিদ্যা জেনেছি, মৃত্তিকা বিদ্যা জেনেছি, এখন আমরা চলো পানিবিদ্যাটা জেনে নেই। পানিবিদ্যা হলো পানি বা অন্য তরল পদার্থের আচরণ সম্পর্কিত বিদ্যা। পানি বিদ্যা হচ্ছে পানি এবং অন্য তরল পদার্থের আচরণ সম্পর্কিত বিদ্যা। এইটুকু জিনিস মার্ক করে মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার নাই। আর হচ্ছে এখানে দেখো ভূপৃষ্ঠ, শিলারূপ, মৃত্তিকা, উদ্ভিজ্জ, ভূগর্ভ, বায়ুমণ্ডল, সাগর, মহাসাগর সহ প্রতিটি স্থানের পানি সম্পর্কে ধারণা লাভ এবং তার বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং পানি বিদ্যার কাজ যা প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। মানে পানিবিদ্যা যেটা, এটাও কিন্তু প্রাকৃতিক ভূগোলেরই একটা শাখা, ঠিক আছে। তো সেখানে কি আলোচনা করা হয়, ভূপৃষ্ঠে ওই যে শিলারূপ, মৃত্তিকা, উদ্ভিজ্জ, এই ভূগর্ভ, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, সাগর, মহাসাগর সহ প্রতিটি স্থানে পানি কেমন ছিল, সেই পানির বিভিন্ন অবস্থা, বা ওই যে আমরা ছোটবেলায় পানির চক্র পড়েছিলাম, তো পানির যে চক্র আকারে পরিবর্তন হইতেছে ইত্যাদি সকল বিষয় হচ্ছে পানিবিদ্যার কাজ, ঠিক আছে। এইবার চলো আমরা জানি যে প্রাকৃতিক বিজ্ঞানের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আবহাওয়া বিদ্যা। আবহাওয়া বিদ্যা হচ্ছে বায়ুমণ্ডলের আবহাওয়া কি, আমরা তো জানি একটা বিষয় যে আবহাওয়া মানে হচ্ছে বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা, আর জলবায়ু হইতেছে যে আবহাওয়াটার কয়েক বছরের একসাথে গড় অবস্থাটা হইতেছে তোমার জলবায়ু। তো বায়ুমণ্ডলের স্বল্পকালীন অর্থাৎ একদিন বা সর্বোচ্চ 7 দিনের অবস্থা সম্পর্কে আবহাওয়া বিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। আবহাওয়া বিদ্যা যেহেতু শুধু আবহাওয়ার বিষয়টা, যেটা হচ্ছে স্বল্পকালীন অর্থাৎ একদিন বা সর্বোচ্চ সেটা 1 সপ্তাহ মানে 7 দিনের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। আবার বায়ুমণ্ডলের মূল উপাদানগুলোর পর্যবেক্ষণ, বায়ুমণ্ডলের যেহেতু আবহাওয়াটা কি বায়ুর একটা বিষয়, তাই না, বায়ুর একটা বিষয় হচ্ছে আবহাওয়া, জলবায়ু, এগুলা। সো বায়ুমণ্ডলের মূল উপাদানগুলোর পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আবহাওয়া বিদ্যার বিষয়বস্তু। তার মানে আবহাওয়া বিদ্যার মানে ওই যে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়, আমরা কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার চেক করি, ঠিক আছে। সেই ওয়েদারটা কিন্তু আমরা কিভাবে জানি, এই যে আবহাওয়া বিদ্যা যারা কাজ করে থাকে তাদের মাধ্যমে পাই। সেটা মূলত ওই যে বায়ুমণ্ডলের উপাদানকে তারা পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে দিয়ে থাকে। এবার চলো জেনে নেই জলবায়ুবিদ্যা। আমরা যেহেতু আবহাওয়া জানছি, আবহাওয়ার পাশাপাশি তো আমাদেরকে জলবায়ুটা জানতে হবে। দেখো দুটো গ্রিক শব্দ কেলিমা এবং লোগোস দ্বারা ক্লাইমেটোলজি, ঠিক আছে, কেলিমা এবং লোগোস দ্বারা ক্লাইমেটোলজি শব্দটি তৈরি হয়েছে। জলবায়ু, এই যে জলবায়ু, এই জলবায়ু মানে কি, ইংরেজি শব্দ কি, ক্লাইমেট, ঠিক আছে। জলবায়ুর ইংরেজি শব্দ হচ্ছে ক্লাইমেট। সো জলবায়ু বিদ্যা যেহেতু ক্লাইমেটোলজি, ঠিক আছে, ক্লাইমেটোলজি, ওকে, এভাবে সহজে মনে রাখতে পারবা। জলবায়ু মানে ক্লাইমেট, তো জলবায়ু বিদ্যা হচ্ছে ক্লাইমেটোলজি, ওকে। তো এখানে হচ্ছে দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে কেলিমা এবং লোগোস, ঠিক আছে। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে জলবায়ু বিজ্ঞান বা জলবায়ু বিদ্যা। এখানে কেলিমা অর্থ পৃথিবীর ঢাল বা স্লোপ, এবং লোগোস শব্দের অর্থ বিদ্যা। পৃথিবীর ঢাল, স্লোপ মানে কি ঢাল, ঠিক আছে। কেলিমা মানে হচ্ছে পৃথিবীর ডাল। এগুলো হচ্ছে তোমরা এমসিকিউর জন্য পড়ে রাখবা। আর জলবায়ু বিদ্যার আবহাওয়া এবং জলবায়ুর প্রকৃতি
জলবায়ু বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? জলবায়ু বিদ্যা আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি, শক্তি সংক্রান্ত মৌলিক তত্ত্বসমূহ, সৌরশক্তি, ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলে সৌরশক্তির গ্রহণ, রূপান্তর, বায়ুমণ্ডলের উত্তাপতনের প্রক্রিয়া, বিকিরণ, শক্তির ভারসাম্য, বায়ুর মানে মূলত বায়ু সঞ্চালন, বায়ুর চাপ, বায়ুর ধরন বা জলীয় বাষ্প, ঘনীয় ভবন, বাষ্পীয় ভবন ইত্যাদি বায়ু সম্পর্কিত যত আলোচনা মূলত জলবায়ু বিদ্যা এগুলা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এটা একটু তোমরা পড়লেই মাথায় থাকবে, মানে মূল বিষয়টাকে ফোকাস রেখে রিডিং পড়ে নিবা। এখন চলো আমরা জেনে নেই সমুদ্রবিদ্যা। এগুলা প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর মহাসাগর, যেহেতু সমুদ্রবিদ্যা তো পৃথিবীর মহাসাগর এবং সমুদ্রের পানির সংমিশ্রণ ও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেটা মূলত হচ্ছে সমুদ্রবিদ্যা। পৃথিবীর মহাসাগর এবং সমুদ্রের পানির সংমিশ্রণ এবং বিভিন্ন বৈশিষ্ট্য, পানির যে বিভিন্ন বৈশিষ্ট্য সংমিশ্রণ এবং সমুদ্র মহাসাগর এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা সমুদ্রের পানির গতিশীলতা, সমুদ্রের পানির গতিশীলতা, পানির রাসায়নিক উপাদান, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, পানির লবণাক্ততা, সমুদ্রের পানিতে বসবাসরত উদ্ভিদ, প্রাণীর বিষয়, সমুদ্র তলদেশের উত্থান পতন, সমুদ্র খাতের রহস্য, আকার আকৃতি ইত্যাদি, গঠন, বয়স, সমুদ্রের বয়স কত, তলানি, প্রকৃতি, বন্টন ইত্যাদি সম্পর্কে মূলত সমুদ্রবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। তার মানে সমুদ্রবিদ্যায় মূলত সমুদ্রের প্রাণীর যে গতিশীলতা, পানির যে বিভিন্ন প্রক্রিয়া, জোয়ার ভাটা হয়, লবণাক্ততা, পানি কি লবণাক্ত কিনা, সমুদ্রের পানিতে যে উদ্ভিদ প্রাণী বসবাস করে তারা কেমন, তাদের প্রকৃতি, তাদের সমুদ্রের বিভিন্ন আকার আকৃতি, তারপর হচ্ছে প্রকৃতি, এগুলো সকল বিষয় নিয়ে মূলত সমুদ্র বিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। এবার চলো আমরা জানি জীবভূগোল। জীবভূগোলটা কি সেটা চলো আমরা জানি। জীব সমূহের প্রাকৃতিক ভৌগোলিক বিন্যাস, জীব সমূহের, ঠিক আছে, মূল শব্দ হচ্ছে জীব। যেহেতু জীবভূগোল তার মানে কি এখানে জীব থাকবে, জীবদেরকে নিয়ে আলোচনা হবে। সো জীব সমূহের ভৌগোলিক বিন্যাস, বন্টন এবং বিভিন্ন পরিবেশে ও অঞ্চলে জীবকুলের বৈশিষ্ট্য। দেখো, যেহেতু জীবভূগোল সো জীব নিয়ে আলোচনা হবে। জীব সমূহের ভৌগোলিক বিন্যাস, বন্টন, বিভিন্ন পরিবেশে ও অঞ্চলে জীবকুলের বৈশিষ্ট্য। কি বিভিন্ন পরিবেশে ও অঞ্চলে জীবকুলের বৈশিষ্ট্য? কারণ হচ্ছে এক এক অঞ্চলে এক এক ধরনের জীব সার্ভাইভ করতে পারে এবং তাদের বৈশিষ্ট্য কি ডিফারেন্ট হয়ে থাকে। সো এই ডিফারেন্ট বিষয়গুলা নিয়ে মূলত জীবভূগোল আলোচনা করে থাকে, যা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হিসেবে পরিগণিত হয়। তো জীবভূগোলের আবার দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ ভূগোল, আরেকটা হচ্ছে প্রাণী ভূগোল। এই যে জীবভূগোল থেকে উদ্ভিদ ভূগোল এবং প্রাণী ভূগোল, ঠিক আছে। জীবকুলের মধ্যে দেখা যায় দুইটা জিনিসই আছে, উদ্ভিদও আছে, প্রাণীও আছে। সো ওই যে সজীব ও জীবের ক্ষেত্রেও কিন্তু আমরা বলছিলাম, সজীবের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস, উদ্ভিদ এবং প্রাণী। এখন চলো প্রাণী ভূগোল নিয়ে জেনে। প্রাণী ভূগোলের বিকাশ, নীতি, প্রাণীর বিস্তরণ, ভূতাত্ত্বিক কালক্রম এবং প্রাণীগুলোর উদ্ভুত কোত্থেকে এসেছে বা উদ্ভব কোত্থেকে এসেছে, বন্টন, প্রাণীর ভৌগোলিক বিন্যাস প্রভৃতি নিয়ে প্রাণী ভূগোল আলোচনা করে। মূলত প্রাণী ভূগোল হচ্ছে তোমার প্রাণীর যে বিস্তরণ, প্রাণীর যে বিকাশ, প্রাণীর যে মানে উদ্ভব, প্রাণীর যে পরিবর্তন বা স্থানকাল ভেদে যে ডিফারেন্ট প্রাণীর বসবাস দেখা যাইতেছে, সেটা মূলত প্রাণী ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এবার চলো আমরা দেখি উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোল যেহেতু প্রাণী ভূগোলে প্রাণীর বিস্তরণ, প্রাণীর বিন্যাস, প্রাণীর অবস্থান নিয়ে আলোচনা করা থাকে, উদ্ভিদ ভূগোলে কি হবে? উদ্ভিদের তোমার বিভিন্ন বিবর্তন, পরিবর্তন, ইতিহাস, উদ্ভিদ কোন জায়গায় জন্মাবে, সেটার উদ্ভব ইত্যাদি বা পরিবর্তন, এর অভিযোজন, এগুলো সকল বিষয় নিয়ে হচ্ছে উদ্ভিদ ভূগোলে আলোচনা করা হয়। যে দেখো উদ্ভিদের শ্রেণী বিভাগ,
উদ্ভিজ্জ, উদ্ভিদ গোষ্ঠী এবং উদ্ভিদের ইতিহাস, উদ্ভিদের ভৌগোলিক বিন্যাস, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক অভিযোজন ইত্যাদি বিষয় নিয়ে হচ্ছে তোমার উদ্ভিদ ভূগোলের আলোচনা করা হয় বা উদ্ভিদ ভূগোলের বিষয়বস্তু এটা। এবার চলো আমরা এই টপিকের কিছু এমসিকিউ দেখে নেই। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর বর্ণনা নিয়ে আলোচনা করা হয় তোমরা বলো তো? ভূমিরূপ বিদ্যায়। ভূমিরূপ বিদ্যায় কিন্তু আমরা নদীর বিষয়গুলা পেয়েছি। তারপর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যায়। তারপর প্রাকৃতিক ভূগোলের পরিসর অন্তর্ভুক্ত কোনটি? সমুদ্র ভূগোল। প্রাকৃতিক ভূগোলের প্রধান শাখা কয়টি? 2টি। ওই যে প্রাকৃতিক ভূগোলের প্রধান শাখা তো আমরা ভূগোলের প্রধান শাখা তো 2টি হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। ভূমিরূপ বিদ্যা কি? এটা কিন্তু আমরা ওই যে পড়ছিলাম একটু আগে, যে বিষয় পাঠে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক, পৃথিবীর বাহ্যিক অবস্থা, অভ্যন্তরীণ অবস্থা, সকল বিষয়, তার উপাদান, তাদের যে মধ্যাকার যে আন্তঃসম্পর্ক, সেই সকল বিষয় নিয়ে ভূমিরূপ বিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু। এখন দেখো প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু এটা কিন্তু তোমরা এই জায়গাটুকু পড়লেই পাবা, কারণ এটা আমি অলরেডি একটু আগে আলোচনা করেছি। প্রাকৃতিক ভূগোলের পরিধি বা বিষয়বস্তু, প্রকৃতি, পরিসর, এগুলা কিন্তু সকল বিষয়গুলা কিন্তু একই। এই যে আমরা এতক্ষণ ধরে যে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয়, এখানে ভূমিরূপ বিদ্যা, সমুদ্রবিদ্যা, তারপর হচ্ছে পানিবিদ্যা, তারপর হচ্ছে জীবকুল, ইত্যাদি যে সকল বিষয় নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মূলত প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা বা প্রাকৃতিক ভূগোলের বিস্তৃতি বা প্রাকৃতিক ভূগোলের পরিসরগুলো আমরা আলোচনা করেছি, বা পরিধিও বলতে পারো, এগুলো সিনোনিমাস ওয়ার্ড। তো এই যে দেখো ভূমিরূপ বিদ্যা কি একটু আগে তোমরা পড়লা। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, এই যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিও কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। বলছে উদ্দীপকে প্রথমে উল্লেখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটি গুরুত্ব আলোচনা করো। প্রাকৃতিক ভূগোল কি একটা গুরুত্বপূর্ণ শাখা, যেখানে ভূ আলোড়ন এবং তার ফলে ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়। অনুরূপভাবে অন্য একটি শাখা যেমন সমুদ্রতলের বৈশিষ্ট্য, মানে প্রাকৃতিক ভূগোলেরই কিন্তু এখানে 2টা শাখার কথা বলা হয়েছে। যে এই প্রথমে কোন শাখাটার কথা বলা হয়েছে তোমরা আশা করি বুঝতে পারতেছো, ভূমিরূপ দেখে ভূমিরূপ বিদ্যার কথা আলোচনা করা হয়েছে। আর এখানে হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে অন্য আরেকটা শাখা, যেটা এখানে হচ্ছে মূলত সমুদ্রবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রাকৃতিক ভূগোলের শাখাদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো। মানে ওই যে ভূমিরূপ বিদ্যা এবং সমুদ্রবিদ্যার যে পার্থক্যগুলা সেগুলো তোমরা আলোচনা করে দিবা, যে ভূমিরূপ বিদ্যায় কি কি নিয়ে আলোচনা করা হয়, তারপর হচ্ছে সমুদ্রবিদ্যায় কি কি নিয়ে আলোচনা করা হয়, এইগুলা একটু বিস্তারিত লিখলে তোমাদের কিন্তু এই প্রশ্নের আনসারটা হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যে আমরা এই চ্যাপ্টার থেকে তোমার সৃজনশীলও আসতেছে, এমসিকিউ থাকতেছে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে দুটো বিষয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সৃজনশীল এবং এমসিকিউ। সো এই টপিকটা আমরা একটু মনোযোগ সহকারে পড়বো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।